গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। হলদিয়ায় সিআইটিউর 13তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ দ্বিতীয় দিনে সেই রাজ্য সম্মেলন কাজ চলছে। ইতিমধ্যে আমরা সাথে পেয়েছি বাসব রায়চৌধুরী, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমরা কথা বলবো যে কিভাবে এই সেক্টরে যারা কাজ করেন, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যে কর্মীরা রয়েছেন তাদের সমস্যার কথা, এবং এছাড়াও কথা বলবো যে কিভাবে সরকার জেনেরিক ওষুধের নামে একটা প্রহসন চালাচ্ছে, কিভাবে ভুয়ো ওষুধ মানুষের মধ্যে কম দামে পৌঁছে দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। প্রথমেই কথা বলবো বাসবদার সঙ্গে। বাসবদা, আপনাকে গণশক্তি ডিজিটালে স্বাগত। প্রথমেই যে কথা, আপনাদের যে নির্দিষ্ট সংগঠনের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, সেই দাবিগুলি একটু আমাদের বলুন। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের সর্বভারতীয় সংগঠন এফএমআরআই তার সম্মেলন হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে বোম্বেতে। সেখান থেকে কিছু স্পেসিফিক আমাদের পেশাগত দাবিকে তোলা হয়েছে। তার মধ্যে প্রথম দাবি যেটা আমাদের আছে সেটা যে বিভিন্ন কোম্পানি নিজেদের ইচ্ছে মতো একটা ইউনিলাটারাল সেলস টার্গেটকে ফিক্স করছে এবং যে কোনো ভাবে সেই টার্গেটে যদি পৌঁছতে না পারে তার জন্য বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি টার্মিনেশন পর্যন্ত, সামারি টার্মিনেশন তারা নামিয়ে আনছে। এছাড়া বিভিন্ন হ্যারাসমেন্ট, হিউমিলিয়েশন এগুলো তো চলছেই। তাহলে আমাদের প্রথম দাবি যেটা আমরা করছি যে ইউনিলাটারি ফিক্সড সেলসকে কোনোভাবে আমাদের সার্ভিস কন্ডিশনে অন্তর্ভুক্ত করা যাবে না। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে আজকে বিভিন্ন কোম্পানি অনলাইন বিভিন্ন অ্যাক্টিভিটির নামে আজকে আমাদের ইন্টার মুভমেন্টের ওপরে তারা যেটা করছে যে বিভিন্ন ধরনের সার্ভিলেন্স এবং ট্র্যাকিংকে চাপিয়ে দিতে চাইছে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের নিজস্ব যে ডিভাইস, এই ডিভাইসের মাধ্যমে জিপিএস অ্যাক্টিভেট করে কোনো ফিক্সড ওয়ার্কিং আওয়ার নেই, অ্যাট এনি টাইম অফ দ্য ডে তারা আমাদের ট্র্যাকিং করে যাচ্ছে এবং তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নামিয়ে আনছে। 3 নম্বর ব্যাপার যেটা দাঁড়িয়েছে যে আজকে আমাদের জন্য কোনো স্ট্যাটুটারি ওয়ার্ক নর্মস নেই। আমার কাজটা কি, আমাকে কি করতে হবে, বা তার জন্য যে স্ট্যান্ডিং অর্ডার সেটাও কিছু নেই। যার ফলে বিভিন্ন কোম্পানি তাদের ব্যক্তিগত ওয়ার্ক নর্মস নিয়ে আসছে, এটা করতে হবে ওটা করতে হবে, যেটা সেটা ম্যান্ডেটারি। সেটা যদি কোনোভাবে কমপ্লাই না করা যায় তাহলে তার জন্য বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা, ইভেন টার্মিনেশন, ট্রান্সফার টু ইত্যাদি বিভিন্ন রকম নিয়ে চলে আসছে। এইগুলো পেশাগত দিক থেকে একটা জিনিস আছে। চতুর্থ জায়গাটা যেটা আপনি হয়তো ইনিশিয়ালি বললেন যে জেনারিক ওষুধ বা এটাও আজকে আমাদের প্রফেশনের উপর একটা বড় সমস্যা সৃষ্টি করছে। সমস্যা সৃষ্টি এই কারণে যে বিভিন্ন কোম্পানি কর্তৃপক্ষ আমাদের কাছে যে ডাক্তারবাবুকে গিয়ে ওষুধ প্রেসক্রিপশন করা, ডাক্তারবাবু ওষুধ লিখছেন, তিনি কোন ওষুধ লিখছেন না লিখছেন পেশেন্ট কিছু আমাদের কন্ট্রোলের মধ্যে নয়, কিন্তু সেটার কোনো কগনিজেন্স না দিয়ে তারা আমাদের উপর সে পুরো দায়িত্বটা চাপিয়ে দিচ্ছেন। এই বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে আমরা করছি। এছাড়া বিভিন্ন কোম্পানি ম্যানেজমেন্ট তো ব্যক্তিগত যে আক্রমণ করছে সেগুলো ছাড়ছি না। সামগ্রিকভাবে সংগঠন হিসেবে প্রত্যেকে আজকে এই 4টে সমস্যার শিকার হচ্ছে। আপনারা বিভিন্ন দাবিতে এক হয়ে লড়াই করছেন, এবং এই দাবিগুলি নিয়ে কতটা এগোনো যাচ্ছে, যে আপনাদের দাবি দেওয়া কতটা পূরণ করতে পারছে? সরকারের কাছে কিছু দাবি দেওয়া করছেন, নির্দিষ্ট কিছু সংগঠনের কাছে আপনারা দাবি দেওয়া করছেন, এবং এই একত্রিত হওয়ার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? মানে ধরুন, বিভিন্ন শ্রমিক, বিভিন্ন জেলার সেলস রিপ্রেজেন্টেটিভ রয়েছেন আপনাদের, কলকাতা ভিত্তিক যে সংগঠন এবং বিভিন্ন জেলার যে সংগঠন রয়েছে, সেগুলি কিভাবে একাত্ম করছেন, এবং লড়াইটা মানে লড়াইয়ের বার্তাগুলি কি? প্রথম কথা হচ্ছে আমাদের সাংগঠনিক ভাবে কিছু আমরা সিদ্ধান্ত নিয়েছি। একটা সংগঠনের মধ্যে দুটো ভাবে আমরা এগোচ্ছি। প্রথম কথা হচ্ছে সংগঠনের এক্সপ্যানশন অফ দ্য অর্গানাইজেশন। আমরা সারা ভারতবর্ষ জুড়ে একটা ত্রিস্তর সংগঠন গড়ে তোলার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের বুকে আমাদের এটা অলরেডি আছে। আমাদের সবার পরে রাজ্য কমিটি আছে, তারপরে জেলা কমিটি, এবং জেলা কমিটির নিচে বিভিন্ন আঞ্চলিক কমিটি। এই আঞ্চলিক কমিটিগুলো একদম গ্রাসরুট লেভেলে কাজ করছে। গ্রাসরুট লেভেলে কাজ করে তারা একদম ওয়ার্কারের কাছে পৌঁছচ্ছে, যেখানে তারা কাজ করছে তাদের আমাদের কাছে আসা যায়, তাদের কাছে পৌঁছানো, তাদের সঙ্গে ডেলি একটা ইন্টারাকশন করা, তাদের বিপদের সময় পাশে রাখা, এবং যারা আসছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের দাবিগুলোকে নিয়ে যাওয়া। এই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা সারা ভারতবর্ষ জুড়ে চেষ্টা করছি। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের এই পদ্ধতি অবলম্বন করার ফলে বিগত দিনের সদস্যপদ বেড়েছে। এই বছর আমরা আশা করছি প্রায় 25,000 সদস্যরা পৌঁছে যাব। কিন্তু প্রত্যেকটা সদস্যের সঙ্গে লাইভ একটা কন্ট্যাক্ট রাখা এই ত্রিস্তর সংগঠনের মধ্যে দিয়ে চেষ্টা করছি। এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে এই বিভিন্ন, যেহেতু আমরা একটা অম্বিয়াস সংগঠন, কয়েকশো এমপ্লয়ার আমরা একসঙ্গে কাজ করছি। মানে আমার অন্য যে পাশে যিনি কাজ করেন সহযোগিতা, তার এমপ্লয়ার এক না, আমরা এমপ্লয়ার অনুযায়ী ফিল্ড কর্মীদের সারা ভারত জুড়ে সংগঠিত করার চেষ্টা করছি। তার নাম দিয়েছি কাউন্সিল। তো এই যে কাউন্সিল সংগঠন, একটা কোম্পানির সংগঠন এবং তার সঙ্গে সামগ্রিক যে সংগঠন, এই দুটো সংগঠনকে একদম নিচের স্তরে মেলানোর মধ্যে দিয়ে আমরা সংগঠনকে বৃদ্ধি করার চেষ্টা করছি। এর ফলে আমরা অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছি। আমাদের আন্দোলনের ফলে একমাত্র স্বাধীনতা প্রায় সম্ভবত আমাদের একমাত্র ক্রাফট, যাদের জন্য একটা পেশাভিত্তিক আইন চালু হয়েছিল, সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট 1976 সালে, সেটা আমাদের আন্দোলনের ফলেই হয়েছিল।
পরবর্তীকালে আরো অন্যান্য শিল্প, যেহেতু ধরুন ওষুধ ছাড়া, এটা হয়েছিল শুধু ওষুধ শিল্পের জন্য। পরবর্তীকালে আবার এই লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে আরো 10টা শিল্প, কনফেকশনারি শিল্প ইত্যাদিকে তার মধ্যে ঢোকাতে পেরেছে। এই অ্যাডভান্সমেন্ট গুলো আমাদের আছে। এছাড়া বিভিন্ন কোম্পানির কাছে যে কাউন্সিল বললাম, এই কাউন্সিলের মধ্যে দিয়ে আমাদের দাবি সনদ পেশ করা, সেখানে সিওরি সেটেলমেন্ট, এই ইত্যাদি দুটো ফ্রন্টই আমরা এগোচ্ছি। একদিকে হচ্ছে সাধারণ দাবি আদায়ের আন্দোলন, আর একদিকে কোম্পানি ওয়েজ আন্দোলন, নির্দিষ্ট কোম্পানি ভিত্তিক দাবি নিয়ে। এই দুটো আন্দোলনের মেলবন্ধন ঘটানোর মধ্যে দিয়ে আমরা আমাদের দাবিগুলো আদায় করার চেষ্টা করছি। আমি আপনাকে জিজ্ঞাসাই করবো যে নির্দিষ্ট নির্দিষ্ট কোম্পানির যারা কর্মী রয়েছেন তাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, সেই দাবি ভিত্তিতে আপনারা আন্দোলন করছেন, এবং যেটা জানালেন একটি সামগ্রিক দাবির ভিত্তিতে আন্দোলন করছেন। এবং এই যে মেলবন্ধন তৈরি করা, এই মেলবন্ধন তৈরি করছেন কি করে? মানে ধরুন গুজরাটের একটি কোম্পানি আর পশ্চিমবঙ্গের একটি কোম্পানি, এই দুটি দাবি, তার নির্দিষ্ট কিছু দাবি রয়েছে, এবং সামগ্রিক যে দাবি তার একটি ওভারঅল গোটা দেশে একটা দাবি রয়েছে, এইটাকে মেলবন্ধন করছেন। এটা মেলবন্ধন আমি প্রথমেই বললাম, ধরুন কোম্পানিটা গুজরাটের হোক, বোম্বের হোক, তাদের ফিল্ড কর্মীরা ছড়িয়ে আছে সারা ভারতবর্ষ জুড়ে। আমরা প্রথমে এদেরকে আমরা সংগঠিত করছি রাজ্য ওয়াইজ। ধরুন কোন একটা পার্টিকুলার কোম্পানি, আমি নাম যদি করি, ধরুন সান কোম্পানি, সবাই নাম জানেন, বা ধরুন ওনারা বড় কোম্পানি, ধরুন আমাদের ইন্টাস কোম্পানি, বা ধরুন টরেন্ট কোম্পানি। এদের পশ্চিমবঙ্গে যারা ফিল্ড কর্মী আছেন তাদের আমরা এক জায়গায় করছি, পশ্চিমবঙ্গ বিশেষ কাউন্সিল তৈরি করছি। এই কাউন্সিলটাকে আমরা নিয়ে যাচ্ছি জেলাগতভাবে। দার্জিলিং জেলায় এই কোম্পানি যারা ফিল্ড রাখে তাদের এক জায়গায় আমরা করছি জেলা কাউন্সিল। এই সমস্ত জেলা কাউন্সিলগুলোকে আমরা রাজ্যকরভাবে কাউন্সিল তৈরি করছি। এদের রিপ্রেজেন্টেটিভ সর্বভারতীয় প্রত্যেকটা স্টেটে কাউন্সিল তৈরি করার মাধ্যমে একটা সর্বভারতীয় কাউন্সিল তৈরি করছি। এর মাধ্যমে ওই নির্দিষ্ট কোম্পানির কাছে ওই কোম্পানি সংক্রান্ত যে দাবি, সেই দাবিগুলোকে নিয়ে আমরা ওই কোম্পানির বিরুদ্ধে আন্দোলনটা করে তুলছি। আর সামগ্রিকভাবে কোনো একটা অঞ্চলে, ধরুন আমাদের একটা কোনো জেলা, বা মুর্শিদাবাদ জেলায় যত কোম্পানি ফিল্ড ওয়ার্কার আছে তাদের আমরা একটা প্ল্যাটফর্মে এনে সাধারণ দাবিগুলো নিয়ে তাদেরকে আমরা আন্দোলন করছি। এই দুটো আন্দোলনের মেলবন্ধন আমরা ঘটাচ্ছি জেলা এবং একদম তার নিচে লোকাল বা আঞ্চলিক কমিটি স্তরে মেলবন্ধনটা ঘটাচ্ছি, যাতে দুটো ডিরেকশনের মুভমেন্টটাকে আমরা সাইমালটেনিয়াসলি নিয়ে যেতে পারি। এটা তো গেল আপনাদের সাংগঠনিক যে এছাড়াও, এবং যেটা দেখা যাচ্ছে যে প্রধান যে এখন সমস্যা হচ্ছে যে জেনেরিক ওষুধ, জেনেরিক ওষুধ বিভিন্ন জায়গায় দোকান খুলে গেছে, এবং যেটা কলকাতা শহরের থেকে বিভিন্ন প্রান্তিক এলাকায় সেখানে জেনেরিক ওষুধ আছে, এখানে কম দামে ওষুধ পাওয়া যাচ্ছে, মানুষ ভাবছে যে খুব কম দামে উপকৃত হচ্ছে, এবং সেখানে রাজনৈতিক বিজেপি এবং অন্যান্য যে দলগুলি রয়েছে তারা একদম পলিটিক্যালি সেগুলোকে ডিফেন্ড করছে, এবং সেখানে সে রাজনীতিকরণ করছে। কিন্তু এই জেনেরিক ওষুধের যে ওভারঅল সমস্যা এবং মানে স্বাস্থ্যের পক্ষে যে সমস্যা, সেইগুলো আপনারা কিভাবে নির্দিষ্ট করছেন এই এই দাবিগুলি? দেখুন, এই পুরো বিষয়টা যেভাবে প্রচারটা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য সরকার অনেক করছে, পুরো বিষয়টাকে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের বোঝা দরকার জেনেরিক ওষুধটা কি। একটা কোনো কোম্পানি একটা রিসার্চ করে একটা কোনো মলিকুল তৈরি করলো, তার জন্য সেটা নির্দিষ্ট সময়ের জন্য পেটেন্ট পেলো, সেটা হচ্ছে পেটেন্টেড ড্রাগ বা ব্র্যান্ডেড ড্রাগ। এই সময়সীমাটা যখন চলে গেল, তখন অন্য যে কোনো কোম্পানি সেই মলিকুলটা তৈরি করতে পারছে, সেটা হচ্ছে জেনেরিক ড্রাগ। এখন ধরুন আমরা সবাই জ্বরে ইউজ করি প্যারাসিটামল, সেটা আজ থেকে অনেক বছর আগে হয়েছিল, একটা নির্দিষ্ট সময় পেটেন্ট ছিল, এখনো প্যারাসিটামলের পেটেন্ট নেই। যে কেউ একটা কোম্পানি খুলে প্যারাসিটামল ট্যাবলেটটা তৈরি করতে পারে, বাজার থেকে মেটেরিয়াল কিনলো, প্যারাসিটামল ট্যাবলেট তৈরি করলো, এটা হচ্ছে জেনেরিক ড্রাগ। আজকে ভারতবর্ষের বাজারে যত প্যারাসিটামল আছে সবগুলোই চরিত্রগতভাবে জেনেরিক। আমাদের দেশে তফাৎ হচ্ছে, কোনো কোম্পানি এই যে জেনেরিক ওষুধ তৈরি করলো তার একটা ব্র্যান্ড নাম দিতে পারে, সেটাকে, যার ফলে তাদের একটা ব্র্যান্ড নেম রয়েছে, কিন্তু তারা চরিত্রগতভাবে জেনেরিক। আজকে সাধারণ মানুষকে এই বিভেদটা গুলিয়ে দেওয়ার, আপনি ব্র্যান্ডেড মানে ভালো কোম্পানি তৈরি করলো সেটাও জেনেরিক, একদম অনামী কোম্পানি তৈরি করলো সেটাও জেনেরিক। দুজনের ক্ষেত্রেও কিন্তু ব্র্যান্ড নেম রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই। আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার ফেয়ার প্রাইস সব যেটা করেছে, সেখানে আপনি যে কোনো প্রেসক্রিপশনে যাবেন দেখবেন প্যারাসিটামলের নিচে ব্র্যান্ড নাম লেখা আছে, তারাও জেনেরিক দিচ্ছে না, সেটাও এক সেন্সে ব্র্যান্ডেড জেনেরিক। এই তফাৎটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার। জেনেরিকের ব্যাপারে আমরা যেটা বলছি, যে যেহেতু সবটাই চরিত্রগতভাবে জেনেরিক, জেনেরিক ইজ নট দ্য সলিউশন। ওষুধের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। কোভিড এর পর থেকে যদি ধরেন 2 থেকে 3 গুণ বার প্রত্যেকটা ওষুধের দাম বেড়ে গেছে, কিন্তু সরকার যে কাজটা করলে ওষুধের দামটা কমবে, সেই কাজটা না করে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে জেনেরিক্সের দিকে। কি করতে হবে সরকার? যার ফলে আমাদের মূল দাবি হচ্ছে ওষুধের দামটা কমাতে হবে। কিভাবে কমাতে হবে? আমরা দুটো জায়গায় এখানে বলছি। প্রথম কথা হচ্ছে যে ভারতবর্ষের ওষুধ হচ্ছে অত্যাবশ্যকীয় পণ্যের মধ্যে পড়ে, এসেন্সিয়াল কমোডিটির মধ্যে। এর দামটা কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা কেন্দ্রীয় সরকার ঠিক করে। একসময় আমাদের দেশে 1970 সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডারের মধ্য দিয়ে
ম্যানুফ্যাকচারিং কস্ট যেটা ওষুধের যে কোনো কোম্পানির, তার উপরে প্রফিটেবিলিটি একটা ক্যাপিং করে তার দামটা ঠিক করা হতো। সরকার ঠিক করে সরকার ঠিক করে দিল 1970 সালে ড্রাগ প্রাইস কন্ট্রোল অ্যাক্ট, যার ফলে আপনার যদি কোনো একটা ওষুধের প্রোডাকশন করে ধরে নিন 10 টাকা, আপনি সেটাকে সর্বোচ্চ 20 টাকা বিক্রি করতে পারতেন। তারপরে দীর্ঘদিন ধরে এটা কমতে 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 তুলে দিয়ে নতুন করে একটা বাজারের দামের সঙ্গে এবং বাজার চুরি দামের সঙ্গে করে 10 টাকা প্রোডাকশনটা আপনার রইল, কিন্তু দামটা গেল 50 টাকা 60 টাকা। আমরা প্রথমেই বলছি যে 1970 সালে যে ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার অ্যাক্ট, সেই কন্ট্রোল অর্ডার অ্যাক্টের অনুসারে আজকে সমস্ত কোম্পানির ম্যানুফ্যাকচারিং কস্টের ওষুধের দামটাকে নির্ধারিত করতে হবে, এটা সরকারই করতে হবে, যেটা সরকার করছে না। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে আজকে ওষুধের উপর একটা বিরাট পরিমাণ জিএসটি কেন্দ্রীয় সরকার নিচ্ছে, কেন্দ্রীয় সরকার রাজ্যকে মিলিত হবে। মোটামুটি ভাবে কয়েকটা ব্যতিক্রম বাদ দিলে 12 থেকে 18% হচ্ছে ওষুধের উপর জিএসটি। আমরা বলছি ওষুধের উপর এই জিএসটি হতে পারে না। একটা লাইফ সেভিং ড্রাগ, একজন পেশেন্ট অসুস্থ হয়ে যাচ্ছে, তার উপর 12 থেকে 18% জিএসটি। আজকে সোনা আপনি যে কোনো সেটা দামি, কিন্তু সেটা এসেন্সিয়াল নয়। এমন নয় যে সোনা না খেলে একজন মানুষ মারা যাবেন, সেখানে 3% আপনার জিএসটি। যেটা ওষুধ না খেলে মানুষ মারা যাবেন, তার মধ্যে কেন্দ্রীয় সরকার 12 থেকে 18 কোটি টাকা মানে 18% জিএসটি নিচ্ছে। আমরা বলছি জিএসটি কে অবিলম্বে শূন্য করতে হবে। তো ওষুধের দাম কমের ব্যাপারে আমরা বারবার করে যে মেসেজটা দিতে চাইছি, জেনেরিক ইজ নট দ্য সলিউশন, ড্রাগ প্রাইস কন্ট্রোল ইজ দ্য সলিউশন, এটা আমরা 1 নম্বর দিচ্ছি। দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে যে আজকে জেনেরিকের এই যে বাজার, আমাদের দেশে ড্রাগের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই যে এই হিউজ পরিমাণ কোম্পানি ড্রাগটাকে করবে, যার ফলে হচ্ছে কি জেনেরিকের থ্রু দিয়ে ব্যাঙের ছাতার মতো কোম্পানি গজিয়ে উঠছে, তারা জেনেরিকের নাম করে বিভিন্ন দিচ্ছে এবং সেগুলোর মধ্যে বিরাট পরিমাণ দেখবেন জাল বা নকল ওষুধ বেরিয়ে চলে আসছে। এর মধ্যে আমাদের যে ন্যাশনাল অথরিটি আছে, তারা যে প্রত্যেক মাসে বের করছে, প্রত্যেক মাসে প্রায় 150, কোনো মাসে 130, কোনো মাসে 140 সেই ওষুধগুলো পাওয়া যাচ্ছে হচ্ছে কি বলবো ফেক ড্রাগ বা সাবস্ট্যান্ডার্ড ড্রাগ, এটা পাওয়া যায়, কাউন্টারফিট ড্রাগ গুলো পাওয়া যাচ্ছে। এর মধ্যে মেজরিটি যেগুলো সুপার জেনারিক আপনি দোকান থেকে কিনে আনছেন, আপনি বোঝা সম্ভব না যে আপনি যদি দোকান থেকে যে দাম কম দিয়ে কিনে আনলেন, সেটা সত্যিকারে ভালো ওষুধ না সেটা কাউন্টারফিট ড্রাগ বা সাবস্ট্যান্ডার্ড ড্রাগ। এই ফাঁক দিয়ে একটা বিরাট পরিমাণ জেনারিক্স আমাদের সিস্টেমের মধ্যে চলে আসছে। মানে জাল ওষুধের চক্রের কথা একদম জাল ওষুধের চক্রের কথা, এবং সেটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই জেনেরিক্স এর মধ্যে দিয়ে তারা কম দামে মানুষকে লিউর করছে। এর যার ফলে আমরা মানুষকে এটা সাবধান হওয়ার জন্য বলছি। কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার একটা নোটিফিকেশন জারি করেছে, আপনি কাছে মোবাইল ফোন আছে, আপনি ওই বারকোডটাকে স্ক্যান করুন, বা সেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বারকোডও তো অনেক ক্ষেত্রে জাল করা যায়। বারকোড করলে আপনি বুঝতে পারবেন না। সবচেয়ে বড় কথা, আপনি গ্রামের থেকে গ্রামাঞ্চলের দিকে আনতে জায়গায় টাওয়ার থাকবে না, প্রত্যেক কাছে স্মার্টফোন থাকতে হবে, এটা তো সম্ভব নয়। তো এই হচ্ছে সমস্যা। সরকার এই ক্ষেত্রে মানে জাল ওষুধ বা যেগুলো যে ড্রাগ গুলো হচ্ছে যে মানে ফেল করছে, সেই ড্রাগ গুলো যে অবাধে বাজারে আসে তার বিরুদ্ধে কিছু করছে না, মানে সেটা আটকাচ্ছে না, কিচ্ছু করছে না। আমি আপনাকে খুব রিসেন্টলি উদাহরণ দিচ্ছি। আপনি জানেন এই মেদিনীপুর মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, আমরা কি দেখলাম? শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো ডাক্তারবাবু যারা ছিলেন তাদের বিরুদ্ধে। আপনি কি একবারও দেখেছেন ওই কোম্পানির কোনো মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে অ্যারেস্ট করা যাবে, কিছু হয়েছে? দেখবেন না। প্রত্যেকদিন কাগজ খুলে দেখতে পারবেন জাল ওষুধ বাজেয়াপ্ত হচ্ছে। আপনি একটা খবরও পড়েছেন যে জাল ওষুধ যারা সাপ্লাই করেছে বা ম্যানুফ্যাকচারিং, তারা একজনকে জেলে পড়েছে? এটা এই খবরটা পাবেন না। দোষটা পড়ে গেল ডাক্তারবাবুদের, কিছু স্কেপগোট তৈরি করতে হবে। এটাই হচ্ছে সরকারের নীতি, যে তৈরি করছে, যে মার্কেটিং করছে, তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নেই। ব্যবস্থা নেওয়ার জন্য কিছু স্কেপগোট করে বার করা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসক তাদের বার করে তাদের স্কেপগোট করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ অসহায়, আপনি জানেন না আপনি কি করবেন না করবেন, যার ফলে আমরা এর বিরুদ্ধে একটা ক্যাম্পেইন করছি, এই অবস্থার বিরুদ্ধে। আর একটা জিনিস আমরা দেখেছিলাম শেষ লোকসভা নির্বাচনে বিভিন্ন বড় বড় ওষুধ কোম্পানি বিরাট অঙ্কের ইলেকট্রনিক এই মানে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়েছে হচ্ছে বিভিন্ন সরকারকে, বিভিন্ন রাজনৈতিক দলকে। এর বিরুদ্ধে মানে এইটা তো মানে কি মানে অত্যাবশ্যকীয় পণ্য তারা তৈরি করছে, তারা হচ্ছে যে কাউকে কোনো রাজনৈতিক দলকে সুবিধা দিচ্ছে মানে ইলেকট্রাল বন্ডে, এই বিরুদ্ধে আপনাদের কোনো বক্তব্য আছে? একই বক্তব্য। এই যে আজকে কর্পোরেটের সঙ্গে পলিটিক্যাল যে নেক্সাস, সেই নেক্সাসটা একটা অন্যতম প্রধান কারণ, আপনি যেটা বলেন যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে নেক্সাসটা। একটা কাউন্টারফিট বা সাবস্ট্যান্ডার্ড ড্রাগ ধরা পড়লো, আমাদের গভর্নমেন্টের উচিত সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে স্ট্রিনজেন্ট অ্যাকশন একটা এসেন্সিয়াল ড্রাগের এগেনস্টে। তারা ইলেকট্রাল বন্ডের নামে, ইলেকট্রাল বন্ড না থাকলে অন্যভাবে তারা টাকাগুলো নিচ্ছে এবং যে দোষী তাদেরকে ছেড়ে দিচ্ছে। আজকে বড় বড় কোম্পানির কিছু ওষুধ এসছে রিপোর্ট, আমরা ডিটেলস আমরা বিস্তারিত বার করেছি।
একই কোম্পানির ওষুধ যে কোনো দেশে পৃথিবীর যদি একবার যদি জালবারে ওষুধের চিরকালের জন্য ব্যান হয়ে যাওয়া উচিত। আমাদের যে কোনো স্টেপ নেই, একটা নোটিশ পাঠাচ্ছে, নোটিশ পাঠানোর মতো একটা বড় অঙ্কের টাকা ইলেকট্রাল বন্ডের নামে বা অন্যভাবে রাজনৈতিক দলের কাছে পৌঁছচ্ছে এবং তারপরে পুরো ব্যাপারটা ধামাচাপা পড়ে যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের দেশের বর্তমান, অর্থাৎ সামগ্রিক যে দুর্নীতি, ওষুধ তার বাইরে নয়। আলটিমেট কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাধারণ মানুষ হচ্ছে তার শিকার। আপনি খুব বিশ্বাস করে অসুস্থ কোনো পরিজনের জন্য যে ওষুধ বাজার থেকে কিনে আনছেন, আপনি জানেন না যে এই ওষুধের জাল না ভালো, জানেন না আপনি। ২ নম্বর কথা হচ্ছে এটা ঘটনা, আজকে সাধারণ মানুষ জেনেরিক্সের পেছনে দৌড়চ্ছেন কেন? কিছু পয়সা বাঁচাবার জন্য। আপনি যেটা ১০ টাকায় কিনছেন সেটা ২ টাকায় পাবেন বলে জেনেরিক্সে যাচ্ছেন। সাধারণ মানুষের দোষ নেই, কিন্তু সমস্যা যে ২ টাকা দিয়ে কিনে আপনি হয়তো পেশেন্টটাকে ভালো করতে পারলেন না, আরো কমপ্লিকেটেড হয়ে গেল, বা পেশেন্টের আরো কিছু অবস্থা খারাপ হলো, আপনি না জেনে সম্পূর্ণ এই ট্র্যাপে পড়ছেন। আমাদের সামগ্রিক আন্দোলনের বিরুদ্ধে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে, ওষুধের যে স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ডটাকে আপনার একদম মেনটেন করতে হবে, এবং যদি ধরা পড়ে কেউ জাল বা কাউন্টারফিট ওষুধ তৈরি করছে বা সাপ্লাই করছে, তাদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট পেনিটিভ অ্যাকশন নিতে হবে। এই দাবি নিয়ে আমরা আন্দোলনগুলো করে যাচ্ছি। এটা তো একটা ওভারঅল গেল, এবং আমি যেটা পরবর্তীতে আসতে চাইছি যে আপনাদের বিভিন্ন কর্মীদের যে দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়া ধরে তো আপনারা সিআইটিউর মানে এতেই আপনারা আন্দোলন করছেন, সিআইটিউর মধ্যে থেকেই, এবং এই আন্দোলনকে পরবর্তীকালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি রূপরেখা আপনারা চাইছেন? প্রথম কথা হচ্ছে যে আজকে সিআইটির সঙ্গে আমাদের দাবিগুলো মিলে যাচ্ছে। আজকে ৯ জুলাই ধর্মঘট হচ্ছে, ধর্মঘটের সেন্ট্রাল ডিমান্ড হচ্ছে যে ৪টে লেবার কোডকে বাতিল করতে হবে। এটা আমাদেরও দাবি, কারণ এই ৪টে লেবার কোডের মধ্যে আমি আপনাকে একদম প্রথমেই যেটা বলেছিলাম যে ১৯৭৬ সালে আমাদের নির্দিষ্ট পেশার জন্য একটা আইন তৈরি ছিল, সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্ট। এই সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্টের মধ্যে দিয়ে আমরা আইনগত কিছু সুযোগ সুবিধা পাই, অন্যান্য লেবার লয়ের যে সুবিধা হয়েছে। আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারের আমলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ভারতবর্ষে এমন বহু রাজ্য আছে যেখানে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে আমরা ওয়ার্কম্যান নই। আমরা ওয়ার্কম্যান হচ্ছি থ্রু সেলস প্রমোশন এমপ্লয়িজ, ভারতবর্ষে যেখানেই থাকুক না কেন। এছাড়াও আরো ৬টা আইন আছে, তার মধ্যে পেমেন্ট অফ ওয়েজ অ্যাক্ট আছে, ম্যাটারনিটি অ্যাক্ট আছে, পেমেন্ট অফ বোনাস অ্যাক্ট আছে, ইত্যাদি সমস্ত আইনগুলো আমরা সুযোগ সুবিধা পাই। আজকে যদি সেলস প্রমোশন এমপ্লয়িজ অ্যাক্টটা চলে যায়, তাহলে একটা বিরাট সংখ্যক এই যে আমাদের মেডিকেল প্রেসিডেন্ট বলুন বা অন্য যারা ফিল্ড কর্মী আছেন, সেলস প্রমোশন এমপ্লয়িজ, তাদের জন্য ক্র্যাফট আইনটা তারা রিপিল করেছে সরকার। অর্থাৎ আমাদের যে কোনো আইনি সুরক্ষার ব্যাপারটাই আজকে থাকবে না। এত আইনি সুরক্ষা সত্ত্বেও কোম্পানিগুলোর আক্রমণ বেড়ে যাচ্ছে, সেখানে যদি আইনি সুরক্ষাটা না থাকে তাহলে আমাদের কি অবস্থা বুঝতেই পারছেন। সুতরাং আজকে সিআইটিউর যে দাবিগুলো আছে সেই দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ একমত, এবং আমরাও ৯ জুলাইয়ের যে ধর্মঘট, সেই ধর্মঘটে অংশগ্রহণ করছি, আমরা ক্যাম্পেইন করছি, এবং তার মূল ক্যাম্পেইনের জায়গা হচ্ছে ৪টে শ্রমকোডকে বাতিল করা চলবে না, এবং যে শ্রমকোডগুলো সেগুলোকে রেখে দিতে হবে। এটা আমাদের মূল দাবি। এই দাবি নিয়ে আমরা সিআইটিউর সঙ্গে একই সঙ্গে লড়াইটা করে যাচ্ছি। ৯ জুলাই যে ধর্মঘট, সেই ধর্মঘটে আমাদের প্রত্যেকটি ফিল্ড কর্মী সারা ভারতবর্ষে তারা অংশগ্রহণ করবে, আমাদের যেহেতু করবেনি। আমরা ক্যাম্পেইনের মধ্যে আছি, সমস্ত ধরনের ক্যাম্পেইন, আমরা চিকিৎসকের কাছে যাচ্ছি, আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমরা আমাদের কর্মীদের কাছে যাচ্ছি, এবং ৯ জুলাই আমাদের রাজ্যেরও ক্ষেত্রে অন্তত বলতে পারি যে প্রত্যেকটি ফিল্ড কর্মী কিন্তু সেদিন ধর্মঘটে অংশগ্রহণ করবে। যেমনটা জানাচ্ছেন ওনারা, ৯ জুলাই যে ধর্মঘট, সেই ধর্মঘটে সবার সাথেই বিভিন্ন ট্রেড ইউনিয়নের সাথে তারাও যুক্ত হবেন, এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা ধর্মঘট পালন করবেন। আরো খবরের জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালের পর্দায়। আরো বিভিন্ন সেক্টর ধরে ধরে আপনাদের যে ট্রেড ইউনিয়ন কর্মীদের যে সমস্যা, যে শ্রমিক কর্মচারীদের সমস্যা, সেই সমস্যা আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন, এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।